সমষ্টির গুরুত্ব অনেক বেশি এবং আমরা মুখ থেকে পতাকায় বেশি বিশ্বাস করি। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে রাজনীতি থেকে শুরু করে আমাদের চারপাশ আমাদেরকে যেভাবে যে পথে নিয়ে যাচ্ছে এবং সমাজে যে ক্যান্ডিডেট বা প্রার্থীর একটা বাড়তি জায়গা বা গুরুত্ব থাকে, সে কারণে তো বলতেই হয়। এখন কমরেড ময়ূখ বিশ্বাসকে আপনারা সকলেই জানেন, চেনেন, আপনারা তার ব্যাপারে একদিনে তো আরোই বেশি জেনেছেন। এখন কমরেড ময়ূখ বিশ্বাস এবার বামফ্রন্টের প্রার্থী হয়েছে, সিপিআইএম এর প্রার্থী হয়েছে, কাস্তে হাতুড়ি তারা প্রতীকে নির্বাচনে লড়ছে। এর পাশাপাশি কমরেড ময়ূখ বিশ্বাস সত্য ছাত্র আন্দোলনের থেকে বিদায় নিয়ে এখন বৃহত্তর রাজনীতির দিকে পা বাড়িয়েছেন, আপনারা একথা জেনেছেন। এখন কমরেড ময়ূখ বিশ্বাসরা যখন সারা ভারত জুড়ে ছাত্র আন্দোলন করতেন, ছাত্র আন্দোলনের করতে গিয়ে একাধিক সময় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের হাতে আক্রান্ত হয়েছেন, সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একাধিকভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস থেকে শুরু করে এগুলো লাগু করা হয়েছে, যে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আজকে যারা আমাদের দেশটা চালাচ্ছে, আমাদের রাজ্যটা চালাচ্ছে, তাদের এখানে আপনি যদি তাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন, আপনাকে তারা এভাবেই দমনের মধ্যে দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। এখন এই দমদম বিধানসভা কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর একটা অন্য প্রাসঙ্গিকতা আছে না, আমি এ কারণে বলছি না কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছেন শাসক দলের হয়ে, তিনি রাজ্যের মন্ত্রী এবং তিনি সম্পূর্ণ ব্যর্থ, এ কারণে বলছি। আমি বলছি তার কারণ এই দমদমের যে ভৌগোলিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, যা ইতিহাস রয়েছে, এই দমদম সুভাষ চক্রবর্তীদের দমদম, এই দমদম থেকে একটা সময় যেসব লোকেরা বিধানসভা লোকসভাতে যেতেন বা এখানে রাজনীতি করতেন, তারা গোটা দেশে আলোচনায় থাকতেন। আর আজকে দমদমে দাঁড়িয়ে আমরা দেখছি যে 15 বছর ধরে বিধায়ক থাকা সত্ত্বেও এখানকার শাসক দলের প্রার্থী এখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, ঠিকই চাইছে যে আমাকে জিতিয়ে দাও, কাজ করে দেবো, আমাকে জিতিয়ে দাও, বিজেপিকে আটকে দেবো, আমাকে জিতিয়ে দাও, অমুক হবে। তা আমাদের প্রশ্ন, 15টা বছর কম সময় নয়। 15 বছর ধরে এখানকার মানুষ, দুর্গানগরের মানুষ বঞ্চনার শিকার হয়েছে। এখানকার মানুষ পৌর পরিষেবা থেকে বিঘ্নিত থেকেছেন, পৌর পরিষেবা পাননি। এখানকার মানুষ সার্বিকভাবে যদি আমরা দেখি, এখানকার রাস্তাঘাট, এখানকার যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলো বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, যেই বামফ্রন্ট সরকার রাজ্যের গলিতে গলিতে, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় স্কুল তৈরি করেছিল, বেকার যুবদের কর্মসংস্থানের জন্য যে প্রাথমিক ধাপ, সেই ধাপ হচ্ছে স্কুলে যাওয়া। আর স্কুলে যাওয়া মানে প্রাথমিক ভাবে সমাজের কাছে পরিচিত হওয়া, আর পরিচিত হতে গেলে স্কুলে শিক্ষা অর্জন করা। আর এখনকার দিনে তৃণমূলের সরকার আমাদের রাজ্যে 8,000-এর উপর স্কুল বন্ধ করে দিয়েছে। 8,000 স্কুলের মধ্যে আপনাদের এখানে দমদমের স্কুল রয়েছে। এই দমদমের স্কুলগুলোতে এখন শ্মশানের পরিবেশ, বড় বাড়ি হয়ে গেছে স্কুলগুলো। কয়েকটা স্কুল আছে যে স্কুলগুলোতে এখন অসামাজিক কার্যকলাপে ঠেক বসে আশপাশে। আর যখন নাকি দিদিমণি এখানে 8,000 স্কুল বন্ধ করছে, তখন উপরে ওই হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ানো গাড়িওয়ালা লোকটা, যে নাকি গঙ্গার ধারে ছবি তুলবেন বলে এলাকায় এলাকায় সব বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে, জনজীবনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সেই লোক তখন সারা দেশে 89,000, 90,000 স্কুল বন্ধ করেছে। এখন স্কুলের উপর টার্গেট কেন করছে? কেন স্কুলের উপর আক্রমণ করছে? কারণ স্কুলে আক্রমণ করা মানে প্রাথমিক জায়গায় আপনার ভিতকে শক্ত হওয়া থেকে আটকে দেওয়া। স্কুলে আক্রমণ করা মানে আসলে প্রাথমিক জায়গায় আক্রমণ করা। একটা গাছকে যদি আপনি ছোট থেকে জল না দেন, সার না দেন, আলো না দেন, হাওয়া না দেন, সেটা বড় গাছে পরিণত হবে না। ওই গাছটা আপনাকে ফুল দেবে না, ফল দেবে না, ছায়া দেবে না।
তাই ওরা প্রাথমিকে আক্রমণ করতে চায়। আর প্রাথমিক স্তরে হামলা করা মানে তাহলে আপনি বড় হয়ে গিয়ে কৈশোর বয়সে গিয়ে কিশোর বয়সে গিয়ে আরেকটু বড় হয়ে গিয়ে যখন আপনি যৌবন পার করে মধ্যর দিকে যাবেন, আপনাকে সম্পূর্ণভাবে এই তৃণমূল আর বিজেপির উপর নির্ভরশীল হতে হবে। তারপর তৃণমূলের দাদারা দিদিরা এসে বলবে সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য পশ্চিম দিকে ওঠে। আপনাকে তার উপরে নির্ভরশীলতার কারণে বলতে হবে হ্যাঁ সূর্য তো পশ্চিম দিকেই ওঠে, পূর্ব দিকে ওঠে না। এই একটা সমাজ তৈরি করেছে। আর এই সমাজের মধ্যে দাঁড়িয়ে এবারের বিধানসভা নির্বাচন তার একটা অন্য গুরুত্ব আছে, অন্য একটা তার ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার, কি আলাদা আপনারা বলতে পারেন? যে এর আগে 17টা বিধানসভা নির্বাচন হয়েছে, এই 17টা বিধানসভা নির্বাচনে এমন কি হলো না যে এবারে নির্বাচনে হয়ে গেল, হঠাৎ করে কি হলো? আমরা বলছি না, এর মধ্যে পার্থক্য আছে। এর কারণ এত বছর ধরে আমরা দেখেছি যে যারা নির্বাচক মন্ডলী, যারা আমার কথা শুনছেন, এইখানকার ভোটাররা, আপনারা ঠিক করেছেন আপনাদের এলাকা থেকে এমএলএ কে হবে, এমপি কে হবে, কাউন্সিলর কে হবে, কারা মন্ত্রী হবে, কে লোকসভায় যাবে, বিধানসভায় যাবে, কে পৌর পরিষেবা পৌঁছে যাওয়ার জন্য পৌরসভায় যাবে। আর এখন এতদিন দেখেছেন ভোটে ছাপ্পা, ভোট লুট, এমনকি ভোট চিবিয়ে খাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে কি চিবিয়ে খাওয়া দূর, ভোটারকে হাওয়া করে দিচ্ছে, ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে। বিজেপির নেতারা নির্বাচনের আগে এসআইআর আবহাওয়া বলল যে পশ্চিমবঙ্গে নাকি 1.5 কোটি 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা থাকে। এটা আমাদের স্যার রয়েছে, নিশ্চিতভাবে বলবেন, আর ভালো করে বিশ্ব পরিস্থিতি নিয়ে বলবেন। আচ্ছা পৃথিবীতে যত রোহিঙ্গা নেই তার থেকে বেশি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে আছে, এই এমন তথ্য শুভেন্দু বাবুরা দিচ্ছে। তারপর যখন এসআইআর হলো, এসআইআর হওয়ার সময় আপনার আমার মতো সাধারণ লোকে কেউ কেউ ভাবলো যে এসআইআর হয়েছে বোধহয়, তাহলে বোধহয় যারা অবৈধ ভোটার ওই পাড়াতে দেখবেন কেউ কেউ আছে সকালবেলা দমদমে ভোট দিল, আবার দুপুরবেলা চলে গেল যাদবপুরে ভোট দিতে, আবার যাদবপুরে ভোট দিল সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা চলে গেল ডায়মন্ড হারবারে ভোট দিতে। আপনি ভাবলেন এই ভোটারগুলোকে বোধহয় আটকানো হবে, যারা অবৈধ ভোটার এরা বোধহয় বাদ যাবে। কিন্তু দেখা গেল বেছে 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 যারা বৈধ ভোটার, যাদের 14 পুরুষ বাপ ঠাকুরদা, তারা এখানকার বাসিন্দা, এখানে থেকেছেন, ভোট দিয়েছেন, এখানে তাদের কর্ম, তাদের সব, সেই লোকগুলোকে বেছে বেছে বাদ দিল। এবং বাদ দিল যে এমন খালি নয় যে তারা মুসলমান, তারা ধর্মে হিন্দু, পুজো করে, তুলসী তলায় বাতি দেয়, দুর্গা ঠাকুরের পুজো করে, ওখানে কালী ঠাকুরের পুজো করছে, লোকনাথ তলার পুজো করছে, ওখানে দাঁড়িয়ে মনসা পুজো করে, শেতলা পুজো করে। যে মানুষ শনি মন্দিরে গিয়ে শনিবার দিন পুজো দেয়, এই মানুষগুলোকে বেছে 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 এই বিজেপি সরকারের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিল। আর যখন এই কাজ নির্বাচন কমিশন করছে, তখন এখানকার মুখ্যমন্ত্রী কি বললেন? আমি থাকতে এখানকার মানুষকে এসআইআরে বাদ দিতে হবে না, আমি থাকবো, আর নয় এসআইআর হবে। এসআইআরও হলো, আর উনি তো আছেন। মানে আমরা চাইছি না যে ওনার এভাবে বিদায় হোক, আমরা চাইছি ওনাকে নির্বাচনের মধ্যে দিয়ে ভোটে হারিয়ে দমদম থেকে মনোজ বিশ্বাসরা যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় যাবে, যখন বামফ্রন্ট সরকার তৈরি হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে চলে যেতে হবে, ওনাকে অন্যভাবে চলে যাওয়ার কথা আমরা বামপন্থীরা বলছি না। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কাজ করছে, ওখান থেকে দিল্লি থেকে আসা লোকগুলো বলছে, বাইরের পার্টি, বাইরের লোক, তারা এসে বলছে আমরা সোনার বাংলাল বানাবো। সোনার বাংলাটা বলতে পারে না, বলে সোনার বাংলাল বাঙ্গাল বানাবো। সোনার বাঙ্গাল কেমন বানিয়েছো? বলছে 3000 টাকা করে আমরা মহিলাদেরকে ভাতা দেবো, অন্নপূর্ণা ভান্ডার না কি নাম দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে। আরে যারা 2014 সালে 15 লক্ষ টাকা দেওয়ার নাম করে 15 পয়সা দিতে পারেনি, এরা 3000 টাকা দেবে। যারা নিজেদের যে চালিত যে রাজ্যগুলো আছে, ইউপি হতে পারে, বিহার হতে পারে, দিল্লিতে মাত্র কদিন আগে ক্ষমতায় এসছে, ওই চুরিচারি করে, ইভিএম এ গোলমাল করে, সেখানে দেখুন অবস্থা, মহিলাদের কি অবস্থা। প্রকাশ্য দিবালোকে আমরা দেখছি মহিলাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে, প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে পুলিশ গিয়ে মহিলাদেরকে মারছে। নয়ডার ঘটনা, আমি ভুল করলে আপনারা দেখেন, নয়ডার ঘটনা, নয়ডাতে এই চিত্র আমরা দেখতে পেয়েছি। আর এখানে দাঁড়িয়ে এরা নাকি তৃণমূলকে হারাবে। সকালবেলা তৃণমূল করে, রাত্রিবেলা বিজেপি। সকালে আপনি দেখলেন এ লোকটা বিজেপি করে, রাত্রিবেলা গিয়ে দেখছেন তৃণমূল হয়ে গেছে।
আপনার বাড়িতে ভোটার স্লিপ দিয়ে গেল তৃণমূলের, সকালে দেখছেন বিজেপি করছে, বিজেপি ঝান্ডা নিয়ে মিছিল করছে। এই যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে ভাষ্য, এই ভাষ্যকে আমরা পাল্টাতে চাইছি। আমরা বলছি মূল ইস্যু থেকে মূল ইস্যুতে নিয়ে যাওয়ার রাজনীতি। আমরা বলছি লেখাপড়ার সমস্যা, বেকার যুবদের কর্মসংস্থানের সমস্যা, মহিলাদেরকে অধিকার দেওয়া, মহিলাদেরকে কেবল 1,500 টাকা দিয়ে নয়, আমরা বামপন্থীরা আমরা আমাদের ইস্তেহারে বলেছি অন্তত 3,000 টাকা মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার কথা। আমরা বলেছি যে এই বেকার যুবদেরকে ভোটের আগে যুবসাথীর ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ পান, কি হয় 1500 টাকা। এখান থেকে আপনি যদি দমদমের দিকে যান, কলকাতার দিকে যান, 50 টাকায় কি হবে দিনে? আমরা বলছি ন্যূনতম 3,000 টাকার কথা। আমরা বলছি তাতেই থেমে থাকলে হবে না। ওই 3,000 টাকা পেয়ে গেলাম মানে আমরা দিয়ে দিলাম, এটা আমার টাকা নয়, এটা সিপিএম এর টাকা নয়, এটা জনগণের টাকা। যেই জনগণের টাকার 95% তৃণমূল নেতারা লুট করে ফেলছে, আর 5% দিয়ে বলছে আমরা নাকি টাকা দিচ্ছি। কার টাকা দিচ্ছেন? মাননীয় বিধায়ক মহাশয়, আপনার বাড়িতে আপনি এসি লাগিয়েছেন, সে এসি বিক্রি করে টাকা দিচ্ছেন। মাননীয় বিধায়ক মহাশয়, আপনি যে গাড়িগুলো নিয়ে ঘোরেন, ও গাড়ির চাকা খুলে আপনি বিক্রি করে টাকা দিচ্ছেন না। আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার প্রাপ্য টাকার অধিকাংশ টাকা লুট করে নিয়ে কিছু টাকা দিয়ে বলছি টাকা দিচ্ছি। আমরা বলছি বছর বছর এসএসসি, পিএসসি, টেট, কলেজ সার্ভিস কমিশনের মতো এত বড় বড় যে পরীক্ষাগুলো হতো, যার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার বেকার ছেলেমেয়েরা চাকরি পেত, কাজ পেত, আর এই কাজের মধ্যে দিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারত। আজকে কি চিত্র পশ্চিমবঙ্গে, কি চিত্র দমদমে? প্রতিটা বাড়িতে চলে যান, উঁচু উঁচু ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাটের ভেতর গিয়ে বেল টিপবেন, বেল টিপলে বেরিয়ে আসবে বয়োজ্যেষ্ঠ লোকেরা। পুরো দমদমকে একটা বৃদ্ধাশ্রমে পরিণত করেছে। ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে ব্যাঙ্গালোর, কেরালায় চলে যেতে, হায়দ্রাবাদে চলে যেতে, মহারাষ্ট্রায় চলে যেতে, কারণ আমাদের রাজ্যে কাজ নেই, আমাদের রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই। আর যে শিল্পটা আছে সেই শিল্পটার কথা না বললেই ভালো, চুরির শিল্প। কিসে চুরি করেনি পশ্চিমবঙ্গে? আকাশে থেকে শুরু করে মাটিতে এমন কিছু বাকি নেই তৃণমূল নেতারা চুরি করেনি। বাথরুমের টাকাও মেরেছে। বাথরুমের টাকা মারছে যারা, তাদেরকে ভোট দেবেন? এদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না। আর অন্যদিকে আমি যেটা বলছিলাম বিজেপির কথা, যে বিজেপি 2016 সালে তৃণমূলকে নির্বাচনে জিততে সাহায্য করলো। আমি মিথ্যা কথা বললে আপনার হাতে ফোন আছে, ফোন করুন। তৃণমূল আর বিজেপির যে ভোট শতাংশ আর আমাদের ভোট শতাংশ দেখুন, তৃণমূল কে বাঁচানোর পেছনে ছিল এই বিজেপি। আসলে হবে একটাই তো বাড়ি আরএসএস, তার দুটো দরজা, একটা পিছনের দরজা, একটা সামনের দরজা, একটা তৃণমূল, একটা বিজেপি। সকালে বিজেপি, রাতে তৃণমূল বা উল্টোটা। এরা মিলেমিশে রাজনীতিকে নোংরা করেছে, রাজনীতির ভাষ্য শেষ করেছে। তাই আমি যখন আসছিলাম দেখছিলাম সারা বছর রাস্তাঘাটে এমন অবস্থা থাকে যে একটু বৃষ্টি হলো মনে হয় মন্দারমণি সমুদ্রের পাশ দিয়ে হাঁটছি, দীঘার সমুদ্রের পাশ দিয়ে হাঁটছি, না দমদমে হাঁটছি বোঝা। আর এখন কি করেছে? এখন দেখবেন পিচ ফেলছে, বড় বড় পিচ এনে ফেলছে। নির্বাচনটা শেষ হবে, ও পিচ গাড়ির চাকার সঙ্গে উঠে চলে যাবে। এটা তো তৃণমূলের উন্নয়ন। এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে থেকে দূর করার জন্য আমরা বামপন্থীরা এই নির্বাচনে লড়ছি। আমরা নির্বাচনে লড়ছি এটা পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে ভিন রাজ্যে চলে যেতে না হয়। আমরা নির্বাচনে লড়াই করছি যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি চাকরি পেতে পারে। আমরা নির্বাচনে লড়ছি আপনার এলাকার কাউন্সিলর এরা আপনার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ নিয়ে আপনার পৌরসভাতে কাজ করে দেবো, অমুক করে দেবো, এ কথা বলতে না পারে। আমরা নির্বাচনে লড়ছি যাতে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ওটা কোনো গলতলা ঝগড়া না হয়েছে, যেখানে কেউ বলে আরে তুই চোর আমি চোর সবাই চোর। এই পশ্চিমবঙ্গ নয়। বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গে ছিল সেই পশ্চিমবঙ্গ বিধানসভার আলোচনা ভিন রাজ্যে আলোচিত হতো। পশ্চিমবঙ্গ বিধানসভার আলোচনাগুলো মডেল হতো, সেগুলো নিয়ে পশ্চিমবঙ্গের বাইরের লোকেরা জানা বোঝার চেষ্টা করতো যে এই রাজ্যে বামপন্থীরা সরকার চালায়। এ রাজ্যের বিধানসভা মানে এ রাজ্যের বিধানসভায় লেখাপড়া, কর্মসংস্থান, চাকরি, শিল্প কি করে একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার কথা আলোচনা হতো। আর পশ্চিমবঙ্গ বিধানসভা এখন শেষের পথে। এখন প্রথম পর্যায়ে ভোট হয়েছে না, 152টা সিটের নির্বাচন হয়েছে না। 152টা সিটের নির্বাচনে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লাফালাফি করা বিজেপি, যে বিজেপির নেতারা লাফালাফি করছিল কি জিতবে নাকি। হাওয়া প্রথম ধাপাতে হাওয়া। যেখান থেকে বিজেপির সিট জিতেছিল সব থেকে বেশি, সেখানে বিজেপি আর টাকাতে পারছে না। লড়াই হচ্ছে কোথায়? লড়াই হচ্ছে দমকলে, লড়াই হচ্ছে গরম দিঘিতে।
রানাদার মতো লোকেরা লড়াই করছে, আর বিজেপি ওখানে গেছে তৃণমূলকে বাঁচাতে। তাই আমরা বলছি আগামী 29 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনি মনে করতে পারেন যে ইভিএম মেশিন থাকবে, একটা বোতাম টিপে দিলেই হলো, অনেকগুলো বোতাম টিপে দিলাম যেটা ইচ্ছা হলো না। আমরা বলছি ইভিএম এর 3 নম্বর বোতাম কাস্তে হাতুড়ি তারা কমরেড ময়ূক বিশ্বাসরা এই নির্বাচনে জেতা মানে, এই বিধানসভায় যাওয়া মানে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের যে ভবিষ্যৎ তা সুনিশ্চিত হওয়া। ময়ূক বিশ্বাসরা পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়া মানে আসলে আপনার সমস্যাগুলোর সমাধান হয়। ওই বারবার দমদমে ভোটের আগে প্রার্থীরা আসবে, কেউ দাড়ি কামিয়ে দেবে, কেউ রান্না করে দেবে, কেউ আপনার ঘর ঝাড় দিয়ে দেবে, এমন পশ্চিমবঙ্গ বিধানসভা প্রেক্ষাপট আমরা চাই না। আমরা চাই দমদমের ঘরের ছেলে কমরেড ময়ূক বিশ্বাস বিধানসভায় যাক এবং দমদমের যে পুরনো ঐতিহ্য গর্ব ফিরিয়ে আনুক। এ কথা বলে আমার কথা শেষ করবো। আগামী 29 তারিখ কমরেড ময়ূক বিশ্বাসকে ইভিএম এর 3 নম্বর বোতামে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব।